বাংলাদেশ জুড়ে যা হচ্ছে আসলে ইসলামের অবমাননা চলছে। পৃথিবীতে ইসলাম ইকুয়াল টু সন্ত্রাস, ইসলাম ইকুয়াল টু অসহিষ্ণুতা, ইসলাম ইকুয়াল টু অশান্তি, ইসলাম ইকুয়াল টু হিংসা। যারা যারা বলতে চায় তাদেরকে সাহায্য করা হচ্ছে। ইস্কনে দুটো লোককে যারা মারছে তারা একটু ক্ষমতাশালী মনে হচ্ছে না খুব, তারা একটু যেতে পারে তো ওই গাঁজাতে, একটু ওই ইসরায়েলের সাথে একটু ওই ছুমন্ত্র খেলতে পারে তো, ছুমন্ত্র ছু দেখতে পারে তো, এক ঢিলে কেন মেরে দেয়। ওদের উদ্ধত্ত, ওদের আছে পারমাণবিক বোমা, আমাদের আছে ইট, ইট দিয়ে পারমাণবিক বোমাকে হারিয়ে দেবো। ওদের আছে লিওনেস মেসি আর আমাদের আছে রাজা বাগানের খাসি। এখানে যেমন ইউনুসকে বসিয়েছে বাংলাদেশে, ইউনুস ওই হামিদ কারজাইয়ের ডুপ্লিকেট বসে গেছে। তাই ভারত, আমি পরিষ্কার করে বলছি, এগোচ্ছে ওই দিকেই, হ্যাঁ, হিন্দু রাষ্ট্রের দিকে। ওটা মন্দির পড়েনি, ওটা বিগ্রহ পড়েনি, ওটা মানুষ চলেনি, ওটা মানুষ কাঁদেনি, ওটা মানবতা কেঁদেছে, ওটা মনুষ্যত্ব কেঁদেছে, ওটা ন্যায় নীতি কেঁদেছে, ওটা শান্তির অপার বাণী কেঁদেছে। ইসলাম কথার অপর অর্থ শান্তি, ইসলাম কেঁদেছে, কোরআন কেঁদেছে। আসলে এভাবে কোরআন কাঁদতে থাকছে গোটা বিশ্বে, আর ইসলাম কাঁদতে থাকছে গোটা বিশ্বে। যে ইসলাম কথার অর্থ আত্মসমর্পণ, যে ইসলাম কথার অপর অর্থ শান্তি, সেই কথাকে কি করে অমর্যাদা করতে হয় শিখিয়ে দিচ্ছে মুসলমানরা। একসময় রাজা রামমোহন রায় বলেছিলেন যে হযরত মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু কে? এর উত্তরে তিনি কি বলেছিলেন? যে হযরত মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার গোঁড়া মুসলমানরা। গোঁড়া মুসলমান হচ্ছে হযরত মুহাম্মদের বড় শত্রু, যারা হযরত মুহাম্মদকে গোঁড়ামির খোলসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার অবমূল্যায়ন ঘটেছে। আর আর তারা যারা নবীকে অপদস্থ করতে চায় ইচ্ছাকৃতভাবে, তারা এই দুটো সেকশন হচ্ছে নবীর চরম শত্রু। বাংলাদেশ জুড়ে যা হচ্ছে আসলে ইসলামের অবমাননা চলছে। পৃথিবীতে ইসলাম ইকুয়াল টু সন্ত্রাস, ইসলাম ইকুয়াল টু অসহিষ্ণুতা, ইসলাম ইকুয়াল টু অশান্তি, ইসলাম ইকুয়াল টু হিংসা। যারা যারা বলতে চায় তাদেরকে সাহায্য করা হচ্ছে। ভারতবর্ষে যারা বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই, তাদেরকে বাংলাদেশের মৌলানা, মৌলবী, ইউনুস সরকার, বিএনপি, জামাত ইসলামী সকলে মিলে দায়িত্ব সহকারে বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতেই হবে। তার প্রেরণা দিচ্ছে যে আমরা এখানে হিন্দুদের প্রতি এমন টর্চার করব যাতে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে যায়। আমার তো মনে হয় যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছেন তাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই সকল মৌলানা, মৌলবীদেরকে পুরস্কৃত করা উচিত, তিরস্কৃত নয়, পুরস্কৃত। কোন সাপেক্ষে বলছেন? ভারত হিন্দু রাষ্ট্র করতে গেলে ওখানে তো হিন্দুদের প্রতি অত্যাচার করতে হবে। মানে মুসলমানরা যেখানে পাওয়ারফুল সেখানে অত্যাচার করে সংখ্যালঘুদের উপরে। এটা তো প্রমাণ করতে চাইবে ভারতে যারা হিন্দু রাষ্ট্র করতে চায়। তারা বলবে ওরা ভারত থেকে সরে গেছে পাকিস্তান, ওরা ইসলামিক রাষ্ট্র হয়েছে। বাংলাদেশ ছিল সেকুলার রাষ্ট্র, প্রমাণ করতে চেয়েছিল যে ওখানে মেজরিটি মুসলমান হওয়া সত্ত্বেও ওখানকার সংবিধান সেকুলার। এটা প্রমাণ করতে চেয়েছে, তাই ভারতের সংবিধানও সেকুলার থাক, এটা ইকুয়েশন ছিল। ওরা প্রমাণ করছে না আমরা সেকুলার থাকবো না, আমরা ইসলাম ইসলাম করে একদম তালিবান তৈরি হবো, আমরা আফগানিস্তান তৈরি হবো। তোমরা ভারতবাসী, হিন্দুস্থান, তোমরা হিন্দু রাষ্ট্র তৈরি করো। এটাই তো, সেকুলারিজমকে ভেঙে চুরমার করে দাও। আমরা সেকুলার কান্ট্রি থাকছি না, থাকবো না। ভারত এত নির্লজ্জ, ভারতে হিন্দুত্ববাদীরা এত কেবলাকান্ত, তারাও হিন্দু রাষ্ট্রের ফতোয়া তুলুক, তারাও খুশি, তারা ফতোয়া তুলছে, তাদের বলার জায়গা তৈরি হচ্ছে। আচ্ছা করে কি হবে? ইস্কনে দুটো লোককে মেরে কি হবে? ইস্কনে দুটো লোককে যারা মারছে তারা একটু ক্ষমতাশালী মনে হচ্ছে না খুব, তারা একটু যেতে পারে তো ওই গাঁজাতে, একটু ওই ইসরায়েলের সাথে একটু ওই ছুমন্ত্র খেলতে পারে তো, ছুমন্ত্র ছু দেখতে পারে তো, এক ঢিলে কেন মেরে দেয়। ওদের উদ্ধত্ত, ওদের আছে পারমাণবিক বোমা, আমাদের আছে ইট, ইট দিয়ে পারমাণবিক বোমাকে হারিয়ে দেবো। আমি টিভি চ্যানেলে বলছিলাম ওদের আছে লিওনেস মেসি আর আমাদের আছে রাজা বাগানের খাসি। লিওনেস মেসি রাজা বাগানের খাসিকে মারতে পারবে না, এত খাসি তেজ, মেসিকে মেরে দেবে। এই পাগলামি তো সীমা আছে। আমি গতদিন দেখছিলাম কি নাম বেশ, রফিকুল ইসলাম মাদানি, ওকে দিতে হবে কেলানি, মাদানি, ও সবাইকে মেরে দেবে। ও বলছে কি খারাপ ভারতের সেনাবাহিনীরা, বলছে ও মুসলমান ভাই ঐক্যবদ্ধ হওয়া চাই,
নাহলে ভারতীয় সেনাবাহিনী চলে আসবে, এসে সব ঘরে ঘরে মেয়েদেরকে রেপ করে দেবে। ভারতীয় সেনাবাহিনীর কোনো কাজ নেই, তাদের একমাত্র কাজ রেপ করা। তাহলে কোন সেনাবাহিনী চাই? পাকিস্তানি সেনাবাহিনী চাই। তারা কি ভদ্র, তারা 1971 সালে একটাও রেপ করেনি। একদম কয়েক লক্ষ পাকিস্তানে আপনি যে প্রসঙ্গে বলছেন, আমি বলবো পাকিস্তানের সাথে ভিসার যে ব্যবস্থা, মানে একদম দেখা যাচ্ছে যে দ্রুত ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সরাসরি যোগাযোগের পথ সেটা আরো সুদৃঢ় হচ্ছে। কি বলবেন? দেখুন, ভিসা তো সমস্যায় পড়েছে, দুই দেশের স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত। এখানে কিছু কিছু লোক বলছে যে বাংলাদেশি রোগীদেরকে চিকিৎসা করবো না, এটা হতে পারে না। চিকিৎসা আর রোগী এটা অনিবার্য মানবিক সম্পর্ক। হতে পারে বাংলাদেশের যারা রাজনীতিতে আছে তারা অন্যায় করছে, আমলো কি দোষ করলো? এসব ফতোয়ার কোনো মূল্য নেই। আমরা মানবতা বিশ্বাস করি, আমরা ভারতবর্ষ, আমরা বাংলাদেশ নই। আমরা ভারতবর্ষে বাস করি। আমাকে বাংলাদেশের প্রচুর লোক বলেছে এমন একটা অবস্থা হয়েছে স্যার, কাঁদ যাচ্ছে অসুখী যন্ত্রণায়। আমরা জানি বাংলাদেশের পঠন পাঠন একটু নিম্নমানের, ওখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ, আমরা জানি। তারা ভারতবর্ষের উপর নির্ভরশীল হয়েছে। ভারতবর্ষ কে? শুধু তাদের বাংলাদেশ বলে জন্ম দিয়ে তা নয়, এই মাত্র ৭৭ বছর আগে ওরা আমাদের সাথেই ছিল, মূল ভূখণ্ড ওরা ভারতীয়। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে একই ভূখণ্ডে থাকলো। আর এই কদিন আগে, মাত্র ৭৭ বছর আগে, কিছু রাজনীতিক বেরিয়ে তাদের ধান্দাবাজি করার জন্য ভাগ করে দিল। ওদের আত্মা ভাগ হয় নাকি? ওদের মরণ ভাগ হওয়ার কথা নাকি? কথা নয় তো। তো তারা ভারত ভূমিকে তাদের চিকিৎসা ক্ষেত্র বলে মনে করে, হিন্দু মুসলিম নির্বিশেষে। তো তারা ভিসা পাচ্ছে না, এমন এক জটিল পরিস্থিতি হয়েছে। আমার কাছে অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত বেশ কিছু মানুষ, বাংলাদেশের মানুষ, তারা কান্নাকাটি করেছে। আমি একটা সাধারণ লোক, আমাকে অনেক লোক শ্রদ্ধা ভক্তি করে। আমি ওদের ভিসার বন্দোবস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। ভারতে, এই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের বলেছি কেন ভিসা দেবেন না? না স্যার, আমাদের একটু সমস্যা আছে স্যার। আমি না, যাই সমস্যা থাক, একটা রোগী, মৃত্যু পদযাত্রী রোগী, একটা অসুস্থ, যার নিয়মিত ট্রিটমেন্ট ভারতে হয়, কলকাতায় হয়, চেন্নাই হয়, তাদের ছাড়তে হবে, তাদেরকে আসতে দিতে হবে। ভারতের লোক প্রয়োজনে আত্মীয় স্বজন আছে বাংলাদেশে যাবে, এই সম্পর্কের সূত্রটা এই মৌলবাদীগুলো, এই ধান্দাবাজগুলো নষ্ট করতে পারে না। তাহলে ওদের জয় হয়ে যাবে এটা হলে। তো আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি। আমি এর আগে খুলনায়, বাগেরহাটে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। মতুয়া মহাসংঘের সভাতে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল ওই অঞ্চলগুলোতে। বেশ কিছু মানুষের সাথে আমার আলাপ হয়েছিল। আমি খুব প্রাণিত হয়েছিলাম ওদের ভালোবাসা ভক্তি পেয়ে। তো আমি, সত্যজিৎ বলে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করতো, কলেজের ছাত্র, তাকে আমি চিনতাম না। সে কোনো মাধ্যম ধরে আমার কাছে এসেছিল। সেই সত্যজিৎ এবং তার একটা টিম, অনেকেই, তারা দুঃখ যন্ত্রণার কথা আমাকে বলছে স্যার আমাদের ট্রিটমেন্ট দরকার স্যার, বাঁচান স্যার। রীতিমতো কান্নাকাটি। আমার কথায় কাজ হবে আমি জানতাম না, আমার কথায় কাজ হবে। আমাকে মানুষজন একটু ভালোবাসে মনে হয় আর কি। সেই সত্যজিৎ আজকে কলকাতায়, সত্যজিতের পাশে। এই সত্যজিৎ দেখতে পাচ্ছেন কলেজের ছাত্র, ওর এই বাগেরহাটের দিকে বাড়ি। সেই সত্যজিৎ, আমি ভাবতে পারিনি 4 দিনে ভিসা হয়ে গেছে। আমি এখানকার ভারতের লোকদের বলি, যাদের যা ক্ষমতা আছে চেষ্টা করুন, আপনারা আপনাদের মতো বলুন, আমার চেয়ে অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আপনারা চেষ্টা করুন। এই তো 4 দিনে ভিসা হয়ে গেল, মাত্র 4 দিন আবেদন করেছে সত্যজিৎ এবং আরো কয়েকজনের ভিসা হয়ে গেছে, চিকিৎসা করতে চলেছে, থেকে বাচ্চা ছেড়ে দিল। বাবু, আপনি বাংলাদেশ থেকে এসেছেন এখানে চিকিৎসার জন্য। স্যার, কাজী মাসুম আক্তার স্যার, আপনার ভিসা যে এখানে পেয়েছেন, কি সমস্যা হচ্ছে মূলত ভিসা পেতে? বাংলাদেশ থেকে তো আপনারা আসেন, এখানে চিকিৎসা করাতে আসেন, তো কি সমস্যাটা কি হচ্ছে এবারে? সমস্যাটা কি হচ্ছে? ওখানে ইন্ডিয়ান কনসুলেট থেকে ভিসাটা সেরকম আগের মতন দিচ্ছে না। তা আমরা 3 মাস ভিসার অ্যাপ্লাই করে বসেছিলাম। তারপর একটা মাধ্যমে কাজী মাসুম আক্তার স্যারের সাথে যোগাযোগ হয়। কাজী মাসুম আক্তার স্যার তখন আমার ভিসাটা নিয়ে উনি ইন্ডিয়ান কনসুলেটে কথা বলে, এবং বলার পরে যাক আমার ভিসাটা 4 দিনের ভিতরে আমরা পেয়ে গেছি। এই যে ভিসা নিয়ে এর আগেও তো এসেছেন, ভারতবর্ষে এসেছেন হ্যাঁ, চিকিৎসার জন্য, তো মূলত এই সমস্যাগুলো হঠাৎ হচ্ছে কবে থেকে হচ্ছে? এটা 5ই আগস্টের পর থেকেই। 5th আগস্টের পর থেকে সমস্যা হচ্ছে। আর কি বলা হচ্ছে আপনাদেরকে? ভিসা যখন অ্যাপ্লাই করছেন কি বলা হচ্ছে? আমরা ডেটই তো পাচ্ছি না, ডেট দিচ্ছে সীমিত। এসে প্রত্যেক দিন 60 থেকে 65টা ডেট পড়তেছে সারা ইন্টার বাংলাদেশে মেডিকেল ভিসা। তাই এটা পাওয়া তো যাদের লাক কপাল তারাই পাচ্ছে। আমরা চাই যে ভিসাটা, মেডিকেল ভিসাটা, মানুষের চিকিৎসা, মানুষ অসুস্থ রোগী যারা বাঁচতে চায়, ইন্ডিয়ায় চেন্নাই এসে চিকিৎসা নিয়ে যাদের বাঁচার জন্য যারা দেখতেছে, এদের ভিসা আরো করে মেডিকেল ভিসাটা নর্মাল করা দরকার।
কিছু কিছু ক্ষেত্রে অ্যাম্বাসি যাদের সিরিয়াসলি ক্যান্সারে পেশেন্ট যারা, তারা অ্যাম্বাসিতে যে যোগাযোগ করলে ডাইরেক্টলি তাদের কিছু ভিসা দিচ্ছে। কিন্তু ক্যান্সার পেশেন্ট ছাড়া যারা মেডিকেলে, যারা বিভিন্ন রোগ দেখাতে আসবে, তাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো হচ্ছে। দেশের এই ভারতবর্ষের বিভিন্ন যে চ্যানেল, টিভি চ্যানেল, সেগুলো দেখতে পাচ্ছেন? এখন কিছুদিনের বন্ধ করে রাখছে, এবং আগে তো আমরা এগুলো দেখতে পারতাম। আমাদের সে ডক্টর ডকুমেন্টস দেওয়ার পরেও আমাদের সেভাবে ডাকা হচ্ছিল না। তারপর স্যারই উনি যোগাযোগ করে আর কি আমাদের ভিসাটা, আমাদের কয়েকজনের ভিসা মাত্র 4টা দিনের ভিতর আমাদের রেডি করে দিয়েছে। আপনারা কজন এসেছেন? আমরা 4 জনে এসেছি। 4 জন এসেছেন। স্যারের সঙ্গে যখন যোগাযোগ করলেন, যে মুহূর্তে যোগাযোগ করলেন, কি বার, ক তারিখ সেটা? স্যারের সাথেই আমার আজকেই যোগাযোগ হয়েছে। স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে? আমি জীবনে দেখিনি ওনাকে, এই প্রথম হ্যাঁ, দেখছি। আমি স্যারকে চিনি না, আগেও জানি না। দেখিনি। আমি একটা মাধ্যমে আর কি যোগাযোগ করছি। স্যারের সাথে খালি ফোনে কথা হয়েছে, এই ফেস টু ফেস আজকেই আমার দেরি আছে। স্যার তো অনেকবার বাংলাদেশে গিয়েছেন, স্যারের ব্যক্তিগত সেমিনার বা অন্যান্য ক্ষেত্রে, মানে স্যারকে চিনতেন? স্যারের বিভিন্ন ছাত্র স্যারের নাম শুনছি অনেক, হ্যাঁ অনেক ভালো মানুষ হ্যাঁ এবং শিক্ষাবিদ, আমি নাম শুনছি অনেক। হ্যাঁ, সেই জায়গা থেকে নাম শুনেছেন তো। আর স্যারের সাথে আপনার এই আলাপ হলো, এখন কি ভয় লাগছে? আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা কবে রয়েছে আপনাদের? আমি চিকিৎসা শেষ হয়ে গেলে আমি ফিরে যাবো। বাংলাদেশের যে সরকার বদল হলো, তারপর থেকে আপনাদের যে নিত্য নৈমিত্তিক জীবন, সেটার উপর কতটা প্রভাব পড়লো? মানে খাবার দাবার, আনাজপাতি কিরকম দাম, বা এগুলো কি বাড়লো? সবগুলো উদ্যোগতি দাম। শুনে, এখানে সরকার বদলের বিষয়টা হচ্ছে না, এটা ধরেন বাংলাদেশের থেকে, বাইরের থেকে, ইন্ডিয়া থেকে ইম্পোর্টের যে জিনিসপাতি যায়, এগুলো যদি বন্ধ থাকে তো উদ্যোগতিতে দাম উঠবে। এখানে সরকার পালা বদল হলো বা কি, এটার সাথে কোনো একজন বাংলাদেশী হিসেবে আপনার কি মনে হয় ভারতবর্ষ থেকে কি যায়? মূলত উপর বাংলায় কি যায়? আমি তো দেখি ভারতবর্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই যায় বাংলাদেশে, না হলে তো বাংলাদেশে চলাটাই মুশকিল হয়ে যাবে। বাংলাদেশে চলাটাই মুশকিল হয়ে যাবে। আবার শেষ প্রশ্ন আমি আপনাকে করবো, এই যে চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর গ্রেফতারি, চিন্ময় দাসপ্রভুর গ্রেফতারি হলো, একজন হিন্দু হিসেবে কিরকম পরিস্থিতিতে আছেন? শেষ বলুন, কিরকম পরিস্থিতিতে আছেন? দেখেন, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যে অ্যারেস্ট করছে, আমাদের, উনি তো কোনো পলিটিক্সের লোক না। উনি জাস্ট হিন্দু কমিউনিটি নির্যাতন নিয়ে কথা বলতেছিল, এবং উনি মানে হিন্দুদের যেভাবে নির্যাতন করতেছিল সেই বিষয় নিয়ে উনি ওনার প্রোগ্রামগুলো করতেছিল 8 দফা দাবিতে। এটা তো 8 দফা দাবি, তো ইউনুস গভর্নমেন্টও বইছে ওনার সাথে, উনি বলছে একটা ভালো দাবি। এখন এই 8 দফা দাবির জন্য চিন্ময় মহাপ্রভু প্রোগ্রামগুলো করতেছিল, যা তারপর জানি না যে ওনাকে কি জন্য অ্যারেস্ট করা হলো। আমি এটা আমার আপনাদের খুলনায় কি ইস্কন আছে? ইস্কনের কোনো ইয়ে আছে, কোনো শাখা? হ্যাঁ আছে, ইস্কনের শাখা, সেটা এখন কিরকম অবস্থায় চলছে? চলছে। এখনো চলছে, ঠিক আছে। তাহলে মোটামুটি বলছেন সব মিলিয়ে আপনারা ভালো নেই, তাই তো? সব মিলিয়ে কিরকম অবস্থা হচ্ছে, এক কথা যদি জিজ্ঞেস একটু করি? অশান্তি তো থাকবেই, আমরা তো হিন্দু কমিউনিটি, একটু অশান্তি তো থাকবেই। একদম সাম্প্রতিককালে একদম প্রকাশ্য সভা থেকে কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের বক্তব্য যে ভারতের কালো হাত ভেঙে দেবো, ভারতকে এমন শিক্ষা দেবো যে কোনোদিন ভারত দেখেনি। কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন ওই নেতা, তারপরে প্রকাশ্যে এই ভাষণ না, দিতে। এইসব কথা কোন গুরুত্ব আছে? ওগুলো কারা? তখন এটা হচ্ছে না, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। আরে ভারতবর্ষ তো তাদের বাঁচিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধের সময়। যারা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি রেপ করে দেবে, ওই বাংলাদেশের, আমি তো টিভিতে বলেছি, নাম রশিদ, সে রশিদাকে রেপ করছে। নাম আসিফ, সে আসিফাকে রেপ করছে। এই রশিদ, রশিফা, আসিফা গাদা গাদা লক্ষ লক্ষ হিন্দু মহিলাকে রেপ করা হয়েছে, লক্ষ লক্ষ। যে মাদানি, ও তো খাবে কেলানি ওদের কাছে, আর কি তার বউ কি সুরক্ষিত থাকবে? যখন রেপ করছিল তার আগে তো নামাজ পড়ে এসেছিল আল্লাহ আকবর বলে, ওই আল্লাহ ঠিক হয় রেখে সারা কি হচ্ছেন সবার? গরম 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 হচ্ছেন, ওই অসচেতন লোকদের কাছে চাঁদা তুলছেন নাকি? এসব বলে ওদের একটা ব্যবসা, জানেন তো, ধর্ম ব্যবসা হচ্ছে পৃথিবীর আদিমত ব্যবসা, নোংরা ব্যবসা পৃথিবীর। এইটা গোলগাল কথা বলে অসচেতন মুসলমানদের গরম খাইয়ে তাদের থেকে চাঁদা তুলে 2টো বিয়ে করেছে, 4টে বিয়ে করবে, বেশি করে মাংস খাবে। ভারত থেকে মাংস পাঠানো হবে না, মাংস খাবে কোথায়? ভারত পাঠাতে হবে খেতে পায়। এরা হচ্ছে কুলাঙ্গার, এদের কথা শুনলে হবে না। আমাদের ওই পশ্চিমবঙ্গের আছে ওই সিদ্দিকি মিদ্দিকি হিদ্দিকি সব আছে আর কি, ধান্দাবাজ। ওই করে কেউ বাংলার মুসলমান সমাজকে শেষ করে দিয়েছে না। তো বাংলায় তো আমরা ফুচকে ঝলক দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। একদিকে ভারত বিদ্বেষের তো আর কোনো রাগ থাকনি, একদিকে নেতারা শাড়ি পরাচ্ছেন ভারত থেকে আগত, কেউ আবার ভারতকে রীতিমতো সাম্রাজ্যবাদী বলে কটাক্ষ করছেন, একদিকে যখন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ মিছিল বের হচ্ছে।
সেখানে ভারতে তখনই বাংলাদেশ থেকেও নানা হুঙ্কার দিচ্ছেন নেতারা। আচ্ছা একটা কথা বলুন, হাসিনা চলে গেছে, ইউনূস মধ্যে ওই মুখ্য উপদেষ্টা হয়েছে, একটা নির্বাচন হবে কদিন, এই তো কথা, যেমন মিটে যাবে। সেসব করছে না, ডামাডোল করে ওই দেশের যে স্বাভাবিক স্থিতি, যে মর্যাদা, যে ঐতিহ্য, যে মানবতা, যে ধর্মীয় সম্প্রীতি, তাকে নষ্ট করছে। আমি তো এর আগে বলেছি যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের লোককে মারতে হবে, হিন্দুকে মারতে হবে, মুসলমানকে মারতে হবে, মানছি রাজনীতি প্রতিহিংসা। তো মসজিদগুলো তো ভালো আছে, একটাও মসজিদ তো এইসব লোকরা ভাঙেনি, মন্দিরগুলো ভাঙছে কেন? মানে এই মারার সাথে মন্দিরের কি সম্পর্ক? মন্দিরের বিগ্রহটা কি সম্পর্ক? তারা কি পার্টি করেছে নাকি? তারা কি আওয়ামী লীগ হলে লড়াই করতে গেছিল নাকি, ভোট দিয়েছিল নাকি, মন্দিরগুলো ভোট দিতে গেছিল নাকি? তো মন্দিরগুলো মার কি দরকার আছে? ধর্মের কারণে কেন একটা লোক মার খাবে? আওয়ামী লীগ করে তার জন্য হিন্দু মুসলিম হয়তো আক্রান্ত হয়েছে, মানছি, অনেক মুসলমান লোক মারা গেছে, আমি জানি, কিন্তু এই কাজটা কি করণীয়? ইস্কনের মন্দিরের যারা লোকজন, তাদেরকে মেরে লাভটা কি? চিন্ময় প্রভুকে নাকি দাবি করছে ইস্কনই নাকি সরিয়ে দিয়েছে, ভালো কথা, তা তোদের তো রাখিসেন। তো চিন্ময় প্রভুর সামনে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাকে তো অনেকদিন আগে অ্যারেস্ট করতে পারতো। তিনি যখন সভা সমিতি করছিল তখন অ্যারেস্ট করার কি দরকার ছিল? তার মানে বোঝা গেল তিনি যেহেতু জনপ্রিয়তা পেয়েছেন, তাই থেকে অ্যারেস্ট করতে হবে। এটা কোনো কাজের কথা নয়, অকাজের কথা। এগুলো যে অশান্তি তৈরি করা, পায়ের উপর পা দিয়ে ঝগড়া করা। আর এইটা কি জানেন তো, ওই আপনাদের পাড়ার যে ফেদি কুকুর আছে না, দেখবে সে বেশি চিৎকার করে, আমার একটা যারা প্রশ্ন শক্তিশালী তারা চুপ করে থাকে। আছে। একজন হ্যাঁ। নেতা, বাংলাদেশের ওই নেতা যিনি রীতিমতো ভারতকে সাম্রাজ্যবাদী বলছেন, তিনি বলছেন যে ইসকন একটি মানে সন্ত্রাসবাদী সংগঠন, তাই অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে যখন গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে, তার মধ্যে এমন দাবি ইসকন কি সংগঠন এটা পৃথিবী বলবে, ওই বাংলাদেশের চারটে পাগলা বলবে তাদের কোনো অস্তিত্ব আছে? আমি বাংলাদেশের ওই পাগলগুলোকে বলি, আমেরিকা থেকে আগে তাড়াচ্ছিল, এখন গোটা ইউরোপ থেকে তাড়াচ্ছে। বাংলাদেশি লোকগুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বাস করে, তারা প্রচুর বিদেশি মুদ্রা বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশের আয়ের তিনটে প্রধান উৎস কি কি? বাংলাদেশের আয়ের উৎস বলছি, এক হচ্ছে বাংলাদেশের বস্ত্রশিল্প, বস্ত্রশিল্প থেকে রীতিমতো আয় হয়, বস্ত্রশিল্প থেকে আয় হয়। আমাদের কিছু পাটজাত শিল্প আছে, আরো কিছু আছে যেগুলো এখন প্রায় মরে গেছে কিন্তু চলে। আর বাংলাদেশের আয়ের অন্যতম উৎস হচ্ছে বিদেশি মুদ্রা, সে হতে পারে আরব দেশের মুদ্রা, হতে পারে মার্কিন ডলার, হতে পারে ইউরো, সেইগুলো। তো ইউরোপ আমেরিকার মতো শক্তিশালী সমৃদ্ধ দেশে বাংলাদেশের সম্পর্কে যদি দেখে দেয়, তাদের তো শূন্য ক্ষতি, তার তো ঘৃণিত হয়ে যাচ্ছে। এই আমি দেখছিলাম ব্রিটেনের যারা সংসদে রয়েছে তারা ধিক্কার জানাচ্ছে, কেন এটা হবে? এটা কি ভালো? এটা কি সম্মানের? যারা বাংলাদেশের লোকেরা বিভিন্ন দেশে কাজ করছে তারা অনেক খেটে খায়, তারা সাধারণত লেবার সেকশনে কাজ করে, লেবার সেকশন উচ্চ পদে কাজ খুব কম লোক করে, তারা তো কষ্টের সাথে আছে, তারা অনেক লড়াই করে ওখানে মান মর্যাদা নিয়ে বাস করছে। খামোকে এগুলো করে সে মর্যাদা নষ্ট করে দেশেরও যেমন অসম্মান, সেগুলো তাদের নিরাপত্তার অসম্মান। তারা বাংলাদেশিরা বাংলাদেশও সুস্থ থাকবে না, বিদেশেও সুস্থ থাকবে না। তো আমার হ্যাঁ, হ্যাঁ, আমার মোদ্দা কথা এটা বন্ধ হোক, এই যারা যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, চিন্ময় প্রভুকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। তার বিচার প্রক্রিয়া শুধু হিন্দুরা যাবে কেন? কেন লয়াররা শুধু হিন্দু হবে কেন? কেন মুসলমান লয়ারে যেতে পারে না? আমাদের দেশে দেখেছি যে অনেক সাম্প্রদায়িক মুসলিম, তারও আইনি লড়ছে কে? হিন্দুরা। দেখেছি তো, কারণ যে অপরাধী তারও ন্যায় পাওয়ার অধিকার আছে, তারও গণতান্ত্রিক অধিকার আছে, তার যুক্তি খাড়া করার। ঠিক আছে, বাংলাদেশে আমি অবাক হয়ে যাচ্ছি, তাদেরকে তো মানে আদালত প্রান্তরে যেতে দিল না, কিন্তু তারা ঘটনাচক্রে সকলে হিন্দু ধর্মাবলম্বী। মানে ভাবা যাচ্ছে না কি চলছে। আমি তো বলেছি, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর এবং হেডমাস্টার ধরে ধরে লাথি মেরে মেরে তাড়ানো হচ্ছে। আচ্ছা, বিশ্বে কোথায় আছে বলুন এটা? এই নোংরামি নষ্টামি, মানে শিক্ষকদের কোনো ধর্ম হয় না, অ্যাডভোকেটদের কোনো ধর্ম হয় না। এই বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিল, না 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 না, শিক্ষকদের ধর্ম নয়, যারা অন্য ধর্মে তাদেরকে উড়ন্ত লাথি মারতে হবে, উড়ন্ত লাথি মেরে চেয়ার থেকে সরিয়ে দিতে হবে। আর চিন্ময় প্রভুর জন্য কোনো মুসলমান যাবে না, হিন্দু সংখ্যালঘুরা যাবে এবং তারা ধমক খাবে। একটা অ্যাডভোকেট বলছে দাঁড়িয়ে, কি বলছে? যদি কেউ চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করতে যায় তাহলে তাদেরকে ইট দিয়ে মেরে দেবো, মানে রজম করবে, ইট দিয়ে মেরে দেবে। সে কালো পোশাক পরে কোর্ট চত্বরে এই ফতোয়া দিচ্ছে, তাকে তো সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করা দরকার ছিল। আমি ইউনূস সাহেবকে বলি, আপনি আমেরিকায় তো খুব গেছেন, এটা হয় নাকি এইরকম ফতোয়া কেউ দিতে পারে? যদি কেউ দেয় তা তো শাস্তিবিধান আছে। কি চলছে? আমি একে বলছি, আপনি কথা বলুন। আমি বলছি অবশ্যই বলবো। আমার বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে।
কাছে আছে খুবই স্পেসিফিক ভাবে। গতকাল একদম 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে শৌর্য দিবস পালন করলো হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক ধর্মীয় সংগঠন। সেই উদযাপনে যোগদান করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় কলকাতার শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত একদম বর্ণাঢ্য মিছিল করেন সনাতন সভ্যতার অনুসারীরা। এই মিছিলকে অসভ্য বর্বর বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। দেখুন, এই রাজনৈতিক কচকচারি আমাকে বলবেন না, এটা সেন্সিটিভ বিষয়, কারো শ্রদ্ধা ভক্তির বিষয়। বাবরি মসজিদ কারো কাছে শ্রদ্ধা ভক্তির, সেটা মসজিদ কি মন্দির সে তর্কে আমি যাবো না, সেটা সুপ্রিম কোর্ট বলবে। আর এই রাম মন্দির কারো কাছে শ্রদ্ধা ভক্তির। আমি শুধু খালি বলবো, ধর্মটা ধর্মের জায়গায় থাক, ওটা আবেগের জায়গায় থাক, ওটা শ্রদ্ধার জায়গায় থাক, ওটা মানুষের হৃদয়ের ভেতর থেকে উদ্গীরণ ঘটুক। যারা রামকে শ্রদ্ধা করে তারা রামকে নিয়ে থাকুক, যারা মসজিদের পবিত্রতা রক্ষার কথা ভাবে তারা মসজিদের পবিত্রতা নিয়ে থাকুক। অনেক মসজিদ আছে কলকাতার ভেতরে, অনেক মসজিদ জানা আছে কলকাতার এই এরিয়ার মধ্যে, অনেক মসজিদ আমার জানা আছে যেগুলো বেদখল হয়ে গেছে, বেদখল, সেখানে মুদিখানার দোকান হয়ে গেছে। মসজিদ বলতে বাবরি মসজিদ বোঝা যায়, মসজিদ বলতে আল্লাহর ঘর বলতে পৃথিবীর যে কোনো জায়গায় ছোট হতে পারে বড় হতে পারে, ওটাও মসজিদ। যেগুলো আছে ওগুলোকে সম্মানের সাথে মর্যাদার সাথে সুরক্ষা দিন। আর মসজিদে নামাজ পড়েন তো, নামাজ থেকে কোন শিক্ষা নিন? আল্লাহর দেওয়া সহিষ্ণুতার শিক্ষা, জ্ঞানী হওয়ার শিক্ষা। যে মানে প্রথম ইকরা, কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো 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 পড়ো, শেখো, জানো। একটা জাতি না পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওইটা শিখুন। আমি পরিষ্কার করে বলছি যে বাবরি মসজিদ বা মন্দির, এই ইস্যুতে আপনার ধর্মকে দেখুন, আবেগকে দেখুন, শ্রদ্ধাকে দেখুন, ভক্তিকে দেখুন, রাজনীতিকে দেখবেন না। আমার একটা প্রশ্ন রয়েছে, আমরা দেখলাম ওপার বাংলায় বাংলাদেশে সরকার বদলের সাথে সাথে যখন সরকার বদল হলো একদম অনেক জঙ্গি সহ একাধিক কারাগারে বন্দীদেরকে তাদের মুক্ত করে দেওয়া হলো। এই প্রসঙ্গে জঙ্গিদের তো রীতিমতো বারবারন্ত শুরু হয়েছে বাংলাদেশে, 174 জন জঙ্গি মুক্তি পেয়েছে। দেখুন, আমি কে জঙ্গি না আমি তো এখানে বসে বলতে পারবো না। যদি একটাও অপরাধী মুক্তি পায়, কেন মুক্তি পাবে? যদি রাজনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে প্রসঙ্গটা আলাদা। কারণ রাজনৈতিক গ্রেপ্তার আর অরাজনৈতিক গ্রেপ্তারের মধ্যে তফাৎ আছে, ওই মূল্যায়ন আমি এখানে বসে করতে পারবো না। কিন্তু সে যদি সত্যি জঙ্গি হয়ে থাকে তো আন্তর্জাতিক বিচারালয় তো আছে, আন্তর্জাতিক আদালত তো আছে, সেখানে ভারত গিয়ে একটু অ্যাপিল করুক না, বা অন্য দেশকে অ্যাপিল করুক। কেন করবে না? দরজা তো খোলা। ভারত সরকার চুপ করে বসে আছে কেন? ভারত সরকারকে আরো অ্যাক্টিভ হতে হবে। যেখানে রবীন্দ্রনাথ অসম্মানিত, যেখানে ভারতীয় পতাকা অসম্মানিত, যেখানে ভারতীয় জাতীয় সঙ্গীত নিয়ে বিকৃত গান তৈরি করা হচ্ছে, ও আপনাদের প্রেম নেই নাকি? কাজী মাসুম আক্তার রক্ত দিয়েছিল জাতীয় সঙ্গীতের জন্য, আবার দেবে। মরতে চেয়েছি, আবার মরতে চাই, দেশকে এতটাই ভালোবাসি। ধর্ম জাতি কিচ্ছু হয় না, দেশের প্রতি ভালোবাসার সাথে ওটা যায় না। ভারত পদক্ষেপ নিক, চুপ করে বসে আছে কেন? এই বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্ম ভুলে যান, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো। প্রতিবেশী রাষ্ট্রের পূর্ণ অধিকারে তার পাশে থাকুক। বাংলাদেশের কিন্তু এর আগে তো বাংলাদেশের একদম যারা মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের তরফে বলা হয়েছিল ভারতবর্ষ যেন নাক না গলায়, কি বলবো? ওরা কি বলে, কি ভারতবর্ষ নাক গলাবে না? ও যখন বাবরি মসজিদ, তার সকল বাবরি মসজিদ, যেটা বিতর্কিত ধাঁচা বলা হয়, এই 1992 সালে 6 ডিসেম্বর ভাঙা যখন হয়েছিল, যা মনে আছে কি? সব ভুলে গেছে, বলে ইতিহাস ভুলে যায়, তাতে মানুষ ভুলে যায়, মেমোরি খুব কম আর কি। তখন এই ভারত বর্ডারে, বাংলাদেশ ভারত বর্ডারে লাইন ধরে, বিরাট জায়গা ধরে হাজার হাজার বাংলাদেশি মুসলমানরা প্রায় ভারত দখল করে নেওয়ার মতো করে ঘিরে ধরেছিল, পুরো একদম চিৎকার করে হুমকি দিয়েছিল তারা। মসজিদ আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, ইসলাম খাতরায় পেয়ে বলেছিল। তো ওখানে যদি সংখ্যালঘুদের মারা হয়, সংখ্যালঘুদের মারলে গোটা পৃথিবী গর্জে ওঠা উচিত। রুলস আছে, আন্তর্জাতিক আইন আছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ, একই ধর্মের মধ্যে মেজরিটি লোক বিলং করে, তারা তো বলবে না? তাই তো দায় আছে বলা, সেটি করেছে। নাক গলাবার কে বলেছে? আরে আপনাদের ভিতরে নাক না গলালে আপনারা বাংলাদেশ হতে পারতেন? ইন্দিরা গান্ধী নাক গলিয়েছিল, না হলে তো ওই বাংলাদেশ পাকিস্তানি ওই আপনাদের খুব প্রিয় ভাইরা, ওই খালেদ, ওই মালেক, ওই রশিদ, ওই রশিদার মানে যাকে রশিদাকে তো রেপ করেছিল, রশিদ বলছি, রশিদ, ওই ওই রহিম, ওই করিম, ওই সব আছে না আমাদের পাকিস্তানি, তারা বাংলাদেশের প্রতিটা মেয়েকে রেপ করে দিত। বাকিটা যারা বাকি ছিল, 2-4 লাখ করেছিল তো রেপ করে খুন করেছিল, আর 25-30 কোটি লাখকে মেরেছিল না, ওই যত লোক আছে সবাইকে মেরে দিত। যেমন ওই হিটলার মেরেছিল ওই ইহুদিদের প্রায় 1/3 শেষ করে দিয়েছিল। বাঁচালো কে? ভারতবর্ষ, ইন্দিরা গান্ধী।
আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছিল, তাই আপনারা মুক্তিযুদ্ধে আমার জয়লাভ করেছিলেন, এবং স্বাধীনতা পেয়েছিলেন, বেঁচেছিলেন। পাকিস্তানের সাথে যে মৈত্রতা এবং আহ, সাথে যে মৈত্রীর সম্পর্ক বাংলাদেশ স্থাপন করতে চলেছে, এ প্রসঙ্গে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বিভিন্ন ইস্যুতে তিনি সবসময় সরব হয়েছেন। সেই তসলিমা নাসরিন, এবারে তিনি তসলিমা নাসরিন বলছেন যে তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ভারতের 17,000 সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র ভারত নাকি আজ শত্রু। যে ভারত কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পড়িয়েছিল, সেই ভারত নাকি আজ শত্রু অস্ত্রচালনা শিখিয়েছে মুক্তিযোদ্ধাদের ভারতবর্ষ। সেই যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে 1 নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু, যে পাকিস্তান আজ অব্দি 71-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা অব্দি চাই। ওই জন্য আমি একটা শব্দ টিভি চ্যানেলে বলেছি, ওটা ভাইরাল হয়েছে, এটা তোমাদের কাছেও বলি। কি শব্দ? পরাধীনতার প্রত্যাবর্তন। অর্থাৎ ভারত বাংলাদেশ আবার পরাধীন হবে, আবার পাকিস্তানের ছত্রছায়ায় যাবে। খান সেনাদের দল বাংলাদেশের বাকি মহিলাদের সব ধরে ধরে রেপ করবে। ওরা মুসলমান ভাই, ওরা রেপ করলে কোনো ক্ষতি নাই। মুসলমানকে রেপ করতে পারবে, এটা মনে হচ্ছে ধর্মে কোথায় বলা আছে জানি না। ওরা ধরে ধরে খুন করবে, ওরা বেইজ্জত করে ছাড়বে। পরাধীনতার যে মিষ্টি স্বাদ ওরা গ্রহণ করবে, ওরা পরাধীন হতে চায়। পৃথিবীর ইতিহাসে আমি দেখিনি কোথাও যে রক্তক্ষয়ী লড়াই করে যারা স্বাধীনতা পেয়েছে তারা পরাধীনতাকে আহ্বান করছে। যারা তাদের রক্ত চুষেছিল ধর্মের নামে তাদের কাছে যেতে চাইছে। যখন রেপ করছিল ওই আয়েশাকে ওই রশিদাকে রশিদ, তখন তার ইসলাম আসেনি মাথায়, তখন ধর্ম আসেনি মাথায়। আল্লাহু আকবার বলে তার আগে নামাজ পড়েছিল সে। ধর্ম তাকে কি শিখিয়েছিল? এই যে মাদকতা, এই যে ঘৃণা, এই যে কৃতজ্ঞতা একটা জাতিকে ধ্বংস করতে পারে। আমার একটা প্রশ্ন, বাংলাদেশ কি সেই দিকে করছে? স্যার আমরা সবাই তালেবান, এই দেশ হবে আফগান। রীতিমতো ফতোয়া জারি হয়েছে গোপালগঞ্জে, যেখানে মেয়েদেরকে একদম বলা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে। আমরা সবসময় দেখেছি মৌলবাদের কেন্দ্রে থাকে মেয়েরা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে মেয়েদের বিরুদ্ধে এইরকম ফতোয়া জারি হচ্ছে যে তারা ঘর থেকে বেরোতে পারবে না। খুলনা থেকে এদেশে আসা এক বাসিন্দার দাবি, যেখানে মিছিল হচ্ছে আমরা সবাই তালেবান, এদেশ হবে আফগান। কি বলবেন? এ কথা বলুন, রফিকুলের কথা তো এটা, আমি সেটাই বলতে চাইছিলাম। বাংলাদেশ স্বপ্ন দেখছে, রফিকুল সাহেবরা স্বপ্ন দেখছে আমরা আফগান হব, আমরা তালিবান হব। আমাদের সেই তালিবান তৈরি করেছিল আমেরিকা। সীমান্তবর্তী মাদ্রাসাতে ওদের অস্ত্র শিক্ষা দিয়েছিল। তালিবান ইসলামের ছাত্র, তালিবান হয়েছিল। আমেরিকা সৃষ্টি করে লাদেন সৃষ্টি করেছিল। সেই লাদেন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়ে দুটো টুইন টাওয়ারে বোমা ফেলে দিল, এবার প্লেন অ্যাক্সিডেন্ট করে দিল। তারপরে তালিবানকে ধরার নামে চলে এলো আফগানিস্তানে। যে আফগানিস্তানের তালিবানকে আমেরিকা সৃষ্টি করেছিল, আমেরিকা যত্রতত্র বোমা বর্ষণ করে হাজার হাজার আফগানিস্তানের শিশু নারীকে হত্যা করলো। হত্যা করার পরে হামিদ কারজাইয়ের মতো একটা পুতুল রাজাকে বসিয়ে দিল। এখানে যেমন ইউনুসকে বসিয়েছে, বাংলাদেশে ইউনুস ওই হামিদ কারজাইয়ের ডুপ্লিকেট বসে গেছে। তারপরে হামিদ কারজাই কন্ট্রোল করতে পারছিল না, তালিবানি শক্তি এত প্রখর হয়ে পড়লো। তারপরে আমেরিকা কি করলো, নিজেদের অস্ত্র শস্ত্র সহ তালিবানদের বললো যা তোরা বসে যা আফগানিস্তানে। বসে গিয়েছে আফগানিস্তানে তালিবানি রাজ করছে। অস্ত্রগুলো কাজ না, অস্ত্রগুলো সে আমেরিকা। ঠিক এমনটা বাংলাদেশে চাইছে, আমরা মাদ্রাসায় পড়বো, হিন্দুদের ধরে ধরে মারবো, সাম্প্রদায়িকতার প্রচার করব, আমরা ইসলামের ছাত্র হয়ে যাব, আমরা আমেরিকার শিষ্যত্ব নেব, আমাদের নেতা হামিদ কারজাইয়ের বদলে হবে ইউনুস, আমরা চারিদিকে ইসলামের নামে আমেরিকার দাস হয়ে যাব, আমরা আমেরিকার এপিসেন্টার হব, আমরা এখান থেকে আমেরিকার বিভিন্ন যে অস্ত্রাঘাত তৈরি করতে সাহায্য করব। আমেরিকার সামরিক ঘাঁটি হবে বাংলাদেশ। চীন আর ভারতকে লক্ষ্য করে আমেরিকা পাকিস্তানের বদলে বাংলাদেশকে তাদের মৌলবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। তারপরে একদিন যখন দরকার পড়বে তার উদারতা প্রমাণ করতে গিয়ে আবার এই তালিবানি বাংলাদেশি মৌলবাদীদের টুপি দাড়িওয়ালাদের মেরে লাট করে দিয়ে খুন করে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের দাবি উঠছে, কি বলবেন? উঠবে তো, আমি তো আগেই বলেছি। ওখানে যখন সংখ্যালঘু হিন্দুদের মারা হবে, এখানকার মেজরিটি হিন্দুরা বলবে আমরা দেশ ভাগ করেছিলাম ধর্মের নামে। দেখো ওদিকে তাকাও, পাকিস্তানের দিকে দেখো,
ওরা ইসলামিক রাষ্ট্র হয়েছে। দেখো, বাংলাদেশ সেকুলার রাষ্ট্র ছিল, আমরা আশীর্বাদ করেছিলাম, আমাদের আশীর্বাদ সৃষ্টি, আমাদের গায়ের ঘামে, আমাদের 17,000 সেনাবাহিনীর মৃত্যুর বিনিময়ে ওই স্বাধীন বাংলাদেশ। ওরাও সেকুলারিজমকে সরিয়ে দিয়ে ওরা ইসলামিক হয়ে গেল। আমরা কেন নীরব থাকবো? আমাদের হিন্দুরা তো মাথা উঁচু করে বাঁচবে তাদের মতো হয়, হিন্দু রাষ্ট্র হতেই হবে, হতেই হবে। এটা বাংলাদেশ চাইছে, তাই ভারত, আমি পরিষ্কার করে বলছি, এগোচ্ছে ওই দিকেই, হ্যাঁ, হিন্দু রাষ্ট্রের দিকে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।